আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, ইংলিশ মজা জবের স্পেশাল আয়োজন আমাদের জিকে যে শর্ট ক্লাস চলছে সেই আয়োজন নিয়ে হাজির হয়ে গেলাম এবং আশা করি আপনি আমার সাথে থাকবেন এই পুরো ক্লাসটা জুড়ে। কারণ আজকের ক্লাস যে বিষয়ের উপরে সেটা একটু আমরা বোর্ডে খেয়াল করি। জাতিসংঘের প্রতিষ্ঠা। জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। এর চেয়ে বড় সংগঠন এই পৃথিবীতে আর একটিও নেই। এবং জাতিসংঘ শুধু একা একটা সংগঠন না, এটা অনেক সংগঠনের মা, অনেক সংগঠনের জননী, অনেক সংগঠনের আশ্রয়স্থল। পৃথিবীতে যত ধরনের বড় বড় সংগঠন আছে তার অধিকাংশই এই জাতিসংঘের অন্তর্ভুক্ত। এই জন্যে চাকরি সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এইগুলো অনেক বড় একটা টপিক এবং একটা ক্লাসে আসলে জাতিসংঘ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন, মূল সংস্থা, মহাসচিব, এই জায়গাগুলো আসলে একটা ক্লাসে কাভার করা বা একটা ক্লাস করে মনে রাখা কঠিন হয়ে যায়। এই জন্যে আমি আপনাদের সামনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ যে দিকগুলো সেগুলো কয়েকটা ক্লাসে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আজকে জাতিসংঘের প্রতিষ্ঠার ইতিহাসটা আমরা জানবো, যে জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। একটু খেয়াল করি, মূল ক্লাসে যাওয়ার আগে আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখান থেকেও পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। জাতিসংঘ আসলে কি? প্রথম কথা হচ্ছে এইটা, জাতিসংঘকে আমরা ইংরেজিতে সংক্ষেপে বলি ইউএন এবং পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস। আমরা একটু দেখি বিষয়গুলো। আমরা ইংরেজিতে বলি ইউএন, যেটাকে পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস। এই ইউনাইটেড নেশনসকে আমরা সাধারণত বাঙালিরা জাতিসংঘ বলে চিনি। তো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এটা কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়ে যায়নি। একদিনে ব্যাপারটা এরকম না যে কিছু মানুষ বা বিশ্ব নেতারা একদিনে বসলেন এক জায়গায় আর বললেন যে চলো বন্ধু আমরা একটা সংগঠন তৈরি করে ফেলি এবং সেই সংগঠনের নাম হবে জাতিসংঘ। ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এরকম কথা হয়েছে, কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি জাতিসংঘ। আমরা প্রথমেই জাতিসংঘ আসলে কেমন এটা জিনিসটাকে বুঝতে হবে আমাদের। আমি ধরে নিলাম জাতিসংঘ একটা ঘর, ধরে নিলাম জাতিসংঘ একটা ঘর। তো এই ঘরটা যদি আপনি একটা ঘর তৈরি করতে চান তাহলে কি হবে? প্রথমেই ঘর তৈরি করতে গেলে বা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা যেটা দেখি যে এই মাটির নিচে পাইলিং করা হয় এখন, তাই না? মাটির নিচে অনেক গভীর করে পাইলিং করা হয়। এই পাইলিংয়ের উপরে ফাউন্ডেশন দেওয়া হয়, তাই না? এই ফাউন্ডেশনের উপরে এক একটা করে পিলার ওঠে, এই পিলারের উপরে ছাদ ওঠে, তারপরে এখানে জানালা লাগানো হয় এবং প্রয়োজনীয় জানালা, দরজা, গ্লাস ইত্যাদি লাগানো হয়, রং করা হয়, আসবাব ডেকোরেশন করা হয়, আসবাবপত্র নিয়ে আসা হয়, তখনই সেই ঘরটা ঘর হয়ে ওঠে, সেই বাড়িটা বাড়ি হয়ে ওঠে। ঠিক জাতিসংঘের গঠনও এইরকমই। একটা বিল্ডিং যেমন শুরু থেকে অনেক ধাপ পার হয়ে বাড়ি হয়ে ওঠে, ঘর হয়ে ওঠে, ঠিক একইভাবে জাতিসংঘের গঠনটাও এমন। তো আজকে আমরা জানবো জাতিসংঘ তৈরির এই জার্নিটা আসলে কেমন ছিল, সেটা এতটুকু জানবো এবং পরবর্তীগুলো পরের ক্লাসে জানবো। প্রথমে আমরা আজকের ক্লাসে মূলত জানবো জাতিসংঘ প্রতিষ্ঠার 11টি সম্মেলনের কথা। জাতিসংঘ যে প্রতিষ্ঠিত হলো, এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে দীর্ঘদিন ধরে 1941 সাল থেকে শুরু হওয়া একটা জার্নি, যেটা 1945 সালে গিয়ে শেষ হয় এবং জাতিসংঘে রূপ লাভ করে। তো এই যে 41 থেকে 45, এই মোটামুটি 4 বছর জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্বের নেতারা, যারা বড় বড় নেতা ছিলেন, বড় বড় শক্তিশালী দেশের নেতা ছিলেন ওই সময় 1941 থেকে 45-এর মধ্যে, তারা 11 বার, মোট কতবার জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন আমি এইখানেই আপনাকে লিখে দিচ্ছি, 11টি।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার জন্য 11টি সম্মেলন হয়, যার মধ্যে সবগুলোই গুরুত্বপূর্ণ না, কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা আমি বলে দিব, কিন্তু আমরা প্রথমে 11টা সম্মেলনই দেখে নিব। আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস জানতে গেলে দুইটা বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। নিশ্চয়ই যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, যারা চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তা করছি, তাদের এতটুকু ধারণা থাকা উচিত পৃথিবীতে এ পর্যন্ত বিশ্বযুদ্ধ হয়েছে দুইটি। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে শুরু করে 1919 সাল পর্যন্ত, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত। এইবার প্রথম বিশ্বযুদ্ধ একটু খেয়াল করেন, খুবই কেয়ারফুলি খেয়াল করেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে তখন বিশ্ব নেতারা আমেরিকা, ইংল্যান্ড তারা মিলে একটা সংস্থা বা সংগঠন তৈরি করেছিল যার নাম ছিল জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস। কি ছিল? লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। এই সংগঠনটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, যেন বিশ্বে আর এরকম ভয়াবহ যুদ্ধ না হয়। কিন্তু এই সংগঠনটা কোন সংগঠন? লিগ অফ নেশনস 1920 সালের 10 জানুয়ারি শুরু হওয়া এই সংগঠনটা একসময় তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়। এরই ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1939 সালে শুরু হলো, তখন বিশ্ব নেতারা একে অপরের পক্ষে যুদ্ধ তো করছিলেন, কিন্তু এরই মধ্যে কিছু মানুষ, যেমন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ওই সময়, উইনস্টন চার্চিল তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়, এরকম এই সময় যারা বিশ্ব নেতা ছিলেন তারা আবারও চিন্তা করলেন যে আমরা প্রথম বিশ্বযুদ্ধর পরে একটা সংগঠন তৈরি করেছিলাম লিগ অফ নেশনস নামে, উদ্দেশ্য ছিল বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু সেই সংস্থা এই উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাহলে এবার এভাবে কি তাহলে যুদ্ধ চলতেই থাকবে একের পর এক? এরকম তো হতে দেয়া যায় না। তাহলে কি করতে হবে? আমরা তাহলে একটা কাজ করি, আরো নতুনভাবে শক্তিশালী একটা সংগঠন তৈরি করি, যে সংগঠন সত্যিকার অর্থেই বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে, যুদ্ধের ভয়াবহতা থেকে পৃথিবীবাসীকে, বিশ্বকে রক্ষা করবে। এই উদ্যোগ থেকেই শুরু হয় জাতিসংঘ তৈরির সৃষ্টির প্রক্রিয়া। এবং এই চিন্তা যারা করেছিলেন তাদের মধ্যে প্রথমেই যে মানুষটার নাম আসে তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে এই যে রুজভেল্ট সহ আরো যারা ছিলেন তারা সম্মেলন করলেন, দেখা করলেন একে অপরের সঙ্গে, আলোচনা করলেন যে কিভাবে আমরা কি তৈরি করতে পারি, সেইটাই আমরা দেখব। প্রথম সম্মেলন লন্ডন ঘোষণা 1941। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা কারা দিয়েছিল? লন্ডন ঘোষণা দিয়েছিল ইউরোপের 9টি দেশের প্রবাসী সরকার, এবং এই লন্ডন ঘোষণা হয়েছিল জেমস প্রাসাদ হতে। এখান থেকে 3টা লাইনে আমি যে দাগ দিলাম, 3টাই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করবে জাতিসংঘ সৃষ্টির, জাতিসংঘ তৈরির প্রথম পদক্ষেপ কোনটি? অপশন থাকবে লন্ডন ঘোষণা, অপশন থাকবে সান ফ্রান্সিসকো সম্মেলন, অপশন থাকবে তেহরান বা ইয়াল্টা সম্মেলন। এরকম 4টা সম্মেলন বা 4টা ঘোষণার নাম থাকবে, যেখানে আপনাকে অ্যান্সার করতে হবে লন্ডন ঘোষণা। এইখান থেকে তাহলে প্রথম প্রশ্ন আমরা কি পেলাম? জাতিসংঘ তৈরির প্রথম পদক্ষেপ কোনটি? অ্যান্সার লন্ডন ঘোষণা। নাম্বার 2, এখান থেকে প্রশ্ন, লন্ডন ঘোষণা কোথা থেকে দেয়া হয়েছিল? লন্ডন ঘোষণা দেওয়া হয়েছিল লন্ডনের একটা বিল্ডিং, একটা প্রাসাদ, রাজপ্রাসাদ, যার নাম হচ্ছে জেমস প্রাসাদ। কি প্রাসাদ? জেমস প্রাসাদ। ঠিক আছে, এই জেমস প্রাসাদে ঘোষণা দেওয়া হয়েছিল। এরপরে আপনাকে আবারও প্রশ্ন করতে পারে যে লন্ডন ঘোষণায় কয়টি দেশ অংশগ্রহণ করেছিল বা কয়টি দেশ মিলে লন্ডন ঘোষণা দিয়েছিল? 9টি দেশ। আরও একটা প্রশ্ন এখানে আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে লন্ডন ঘোষণা কত সালে হয়েছিল? আমি কি বোঝাতে নিশ্চয়ই পেরেছি যে এইখান থেকে প্রশ্ন কি আসে। তাহলে আমরা প্রথম লন্ডন ঘোষণা দেখলাম এবং এখানের প্রশ্নগুলো দেখে নিলাম। 2 নাম্বার হচ্ছে আটলান্টিক সনদ। একটু খেয়াল করবেন, আমার বোর্ডে যেই সনদ বা সম্মেলনগুলো সাদা কালারের লেখা সেগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেগুলো হলুদ সেগুলো কম গুরুত্বপূর্ণ তুলনামূলক, কিন্তু সাদাগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটু দেখি এই আটলান্টিক সনদ বেশি গুরুত্বপূর্ণ কেন। আটলান্টিক সনদ হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। একটু খেয়াল করেন, লন্ডন ঘোষণা এটা কিন্তু কোনো চুক্তি হয়েছিল না,
ইউরোপের 9টি দেশের সরকার তারা এক জায়গায় হলো এবং বলল যে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা নতুন সংগঠন তৈরি করতে চাই। এই ঘোষণা শুধু হয়েছিল, সেখানে কোনো চুক্তি হয়েছিল না। প্রথম চুক্তি হলো কোথায়? আটলান্টিক সনদ। এবার আটলান্টিক সনদ কেন? এইটা লন্ডনে হয়েছিল বলে এটার নাম লন্ডন ঘোষণা, কিন্তু এই আটলান্টিক সনদ এটা হয়েছিল, আমরা একটু নিচের জায়গায় দেখি, এই সনদ স্বাক্ষরিত হয় আটলান্টিক মহাসাগরের একটা জাহাজ যার নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। একটু খেয়াল করেন, 1941 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 45 সাল পর্যন্ত। এখন 1941 সালের ঘটনা, তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান? ওই সময় যুদ্ধ চলছে। তো যুদ্ধ করছে এইরকম ইংল্যান্ডের বা ব্রিটেনের একটা যুদ্ধ জাহাজ যার নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। এটা একটা যুদ্ধ জাহাজের নাম। এই জাহাজটা কোথায় অবস্থান করছিল? আটলান্টিক মহাসাগরে। তো প্রিন্স অফ ওয়েলস আটলান্টিক মহাসাগরে যখন অবস্থান করছে, তখন ওই জাহাজে দুইজন মানুষ দেখা করলেন, সাক্ষাৎ করলেন। একজনের নাম হচ্ছে উইনস্টন চার্চিল, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। আরেকজন হচ্ছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই ব্রিটেনের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রেসিডেন্ট, এই দুইজন ব্যক্তি 1941 সালে ব্রিটেনের জাহাজ প্রিন্স অফ ওয়েলসে এক জায়গায় দেখা করলেন। দেখা করে বললেন, বস, আমরা একটা সংগঠন তৈরি করি যে সংগঠন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। এই প্রস্তাবটা এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উইনস্টন চার্চিলকে দিয়েছিলেন। এইবার এখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা আমরা দেখিনি। আমরা সালটা যথারীতি মনে রাখবো, আটলান্টিক সনদ হয়েছিল 1941 সালে। এর পরেরটা আমরা মনে রাখবো যে আটলান্টিক সনদ কোথায় হয়েছিল? খুবই সহজ, আটলান্টিক মহাসাগরে। ওই যে যুদ্ধ জাহাজটা ছিল তার নাম কি? প্রিন্স অফ ওয়েলস। এভাবে প্রশ্ন করবে। এইবার আপনাকে জিজ্ঞেস করতে পারে জাতিসংঘ প্রতিষ্ঠার, জাতিসংঘ মানে গঠনের প্রস্তাবক কে? কে প্রস্তাব করেছিলেন? প্রস্তাবক ছিলেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মনে থাকবে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি চার্চিলের কাছে বললেন যে ব্রাদার, আমরা একটা সংগঠন তৈরি করি যেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। আমরা পরবর্তী সম্মেলনে যাব, যেটার নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। আমরা সবাই নিশ্চয়ই জানি ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানী। তো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে 1942 সালে আরেকটা সম্মেলন হলো, যেখানে জাতিসংঘের নামকরণ করলেন কে? একটু খেয়াল করি, রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন। এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি জাতিসংঘের গঠনের প্রস্তাব করেছিলেন আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক সনদে। এবং এই ওয়াশিংটন ডিসিতে পরের বছর 1942 সালে যে সম্মেলন হচ্ছে, এখানে তিনি প্রস্তাব করলেন যে আমরা যে সংগঠনটা তৈরি করব তার নাম হবে ইউনাইটেড নেশনস। মনে থাকবে, তাহলে জাতিসংঘ গঠনের প্রস্তাবক এবং নামকারক এই একজনই ব্যক্তি, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কার কার ওখানে আর কে কে ছিল সেটা আমরা দেখে নিব। রুজভেল্ট তো ছিলই ওখানে, এছাড়া চার্চিল ছিলেন, ওই যে বললাম উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী। সোভিয়েতের প্রতিনিধি ছিলেন লিটভিন, চীনের একজন প্রতিনিধি ছিলেন, তার নাম হচ্ছে টি ভি মুং। এই চারজন, কয়জন তাহলে? রুজভেল্ট, চার্চিল 2 জন, লিটভিন 3 জন, আর টি ভি মুং চীনের, এই 4 জন মিলে একটা সনদে স্বাক্ষর করলেন, একটা সনদে স্বাক্ষর করলেন, যেই সনদটা স্বাক্ষরিত হয়েছিল ওয়াশিংটন ডিসি সম্মেলনে। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটাতে আমরা যাব কাসাব্লাঙ্কা সম্মেলন। তাহলে এই পেজের মধ্যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। কেন গুরুত্বপূর্ণ ওয়াশিংটন ডিসি সম্মেলন? কারণ এই সম্মেলনে জাতিসংঘের নামকরণ করা হয়। এই একটা কারণেই এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরেরটা আমরা যাই কাসাব্লাঙ্কা সম্মেলন। কাসাব্লাঙ্কা হচ্ছে মরক্কোর একটা শহর। মরক্কো দক্ষিণ আফ্রিকার একটা মুসলিম কান্ট্রি। এই মরক্কোর রাজধানী রাবাত, আর এই মরক্কোর আরেকটা শহর, বড় বন্দর নগরী হচ্ছে কাসাব্লাঙ্কা। এই মরক্কোতে জাতিসংঘ গঠনের জন্য আরো কিছু আলাপ আলোচনা হয়, এবং এইটা আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে
যে সম্মেলনগুলো হয়েছিল তার মধ্যে আফ্রিকা মহাদেশে এই একটা সম্মেলনই হয়েছিল। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট এই লাইনটা আমরা মনে রাখবো যে আফ্রিকা মহাদেশের একমাত্র সম্মেলন কোনটি যদি প্রশ্ন করে আমরা বলবো কাসাব্লাঙ্কা সম্মেলন। ঠিক আছে, পরেরটা হচ্ছে তেহরান সম্মেলন। তেহরান আমরা জানি ইরানের রাজধানী তেহরান, এইটাও এশিয়া মহাদেশে অনুষ্ঠিত একটা সম্মেলন এটা। এবং তেহরানে সম্মেলনে যেটা হয়, বিশ্বের সকল দেশকে, যারা জাতিসংঘ তৈরি করছে তারা বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধানকে একটা ওপেন আহ্বান জানালেন যে ভাই সকল আপনারা আসেন, আপনারা যারা বিশ্বের যেই প্রান্তেই থাকেন না কেন, আমরা একটা সমিতি করছি, আমরা একটা সংগঠন করছি, আপনারা আসেন এবং এই সংগঠনের সদস্য হন। আমরা সবাই মিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি। এই আহ্বানটা করা হয়েছিল এই 1943 সালের তেহরান সম্মেলনে। অনেকেই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, জানতে চেয়েছেন কেমন আছি, ভালো আছি। আচ্ছা, যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন ক্লাসটা, যদি এই সম্পর্কিত কোনো যদি আপনার জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব, বা কোথাও কনফিউশন থাকলে সেটাও আমি দূর করে দিব। তাহলে এই পেজে আমরা 3টা সম্মেলন দেখলাম। একটা হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন, যেটা 1942 সালে হয়েছিল। কাসাব্লাঙ্কা সম্মেলন 1942 সালে হয়েছিল। এবার আরেকটু একটা জিনিস গুছিয়ে আমরা মানে মনে করার চেষ্টা করি। 1941 সালে জাতিসংঘ, আমি বললাম জাতিসংঘ তৈরির জন্য মোট 11টি সম্মেলন হয়েছিল। তার মধ্যে 1941 সালেই হয়েছিল এই 2টি, লন্ডন ঘোষণা আর আটলান্টিক সনদ। 42 সালে হয়েছিল গিয়ে 2টি, ওয়াশিংটন ডিসি সম্মেলন এবং কাসাব্লাঙ্কা সম্মেলন। আর তেহরান সম্মেলন আমরা দেখতে পাচ্ছি 1943 সালে হয়েছিল। তেহরান কোথায়? তেহরান ইরানের রাজধানী। আর তেহরান সম্মেলনেই আসলে বিশ্বের সকল দেশকে আহ্বান জানানো হয়েছিল জাতিসংঘে যোগদান করার জন্য। 43 সালে আমরা আরো 2টি সম্মেলন পাচ্ছি, একটা হচ্ছে মস্কো সম্মেলন আর একটা হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন। মস্কো সম্মেলন কোথায় হয়? মস্কোতে হয়। মস্কো কোথায়? রাশিয়ার রাজধানী, তাই না? রাশিয়া বলবে, মানে মস্কো সম্মেলন হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এত কিছু হয়ে যাচ্ছে, রাশিয়াতে একটা সম্মেলন হইতে হবে না? রাশিয়া বিশ্বের অন্যতম একটা সুপার পাওয়ার। তো রাশিয়ার যিনি ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি করলেন? ডাকলেন যে কি ব্যাপার, তোমরা শুধু অন্যান্য দেশে সম্মেলন করে বেড়াচ্ছ, জাতিসংঘ গঠন করবে, আমার দেশে আসতে হবে না? এই জন্য রাশিয়াতে গেল তারা। রাশিয়ার মস্কোতে সম্মেলন হলো এবং এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, বিগ 5 রাষ্ট্রের প্রধানরা মস্কোয় একত্রিত হলেন। বিগ 5 মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্যগুলোর নাম আমি পরে বলছি। এই 5টা স্থায়ী সদস্যর মানে রাষ্ট্রের প্রধানরা, যাদেরকে বলা হচ্ছে বিগ 5, মানে ওই সময় 1941 সাল, 45 সাল, 42 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা পৃথিবী পরিচালনা করতেন, মানে পৃথিবীকে লিড দিতেন, এখনো আমেরিকা, রাশিয়া বা ওই ক্ষমতাগুলোই আছে, এরকম 5টা বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা মস্কোতে একত্রিত হলেন এবং তারা 7 দফা, একটা মস্কো ডিক্লারেশন নামে একটা 7 দফার কিছু, মানে 7টা দফা ঘোষণা করলেন। এই 7টা দফা কি কি এগুলো আমাদের জানার আপাতত কোনো দরকার নেই, কারণ এইখান থেকে প্রশ্ন হবে না। আমরা জাস্ট দেখব যে আমাদের কতটুকু প্রয়োজন পরীক্ষায় ভালো করার জন্য, পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার জন্য, আমরা জাস্ট ততটুকুই দেখব। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলন এটা 1943 সালে হয়েছিল এবং ভার্জিনিয়া কোথায়? ভার্জিনিয়া হচ্ছে আমেরিকার একটি অঙ্গরাজ্য, আমেরিকার একটি অঙ্গরাজ্যের নাম। এবং ভার্জিনিয়া সম্মেলনে গুরুত্বপূর্ণ একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, FAO আমরা বলি। FAO মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটার সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত। এবার দেখেন, আমি বলেছিলাম জাতিসংঘ একটা বিল্ডিং এর মতো, একটা বিল্ডিং এ যেরকম পাইলিং হয়, ফাউন্ডেশন হয়, পিলার হয়, এইভাবে দেখেন আমরা একটা পিলার বা ফাউন্ডেশন বা পাইলিং যে কোনো একটা ধরতে পারি। একটা সংগঠন আমরা এইমাত্র পেয়ে গেলাম। পৃথিবীতে আমি বললাম যত বড় বড় সংগঠন সংস্থা আছে তাদের মাদার সংগঠন হচ্ছে UN বা ইউনাইটেড নেশনস। তাহলে আমরা একটা সংগঠন পেলাম যেটা জাতিসংঘের
পেটের মধ্যে জন্ম, মানে জাতিসংঘ মূল জাতিসংঘ তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছিল, যে সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এবার আপনাকে এইখান থেকে প্রশ্ন করতে পারে এই ফাও এফএও এইটা কোন সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে আমরা মনে রাখবো এটা ভার্জিনিয়া সম্মেলন 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা পরবর্তী সম্মেলনটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ, ব্রিটন উডস সম্মেলন। ব্রিটন উডস হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার যে অঙ্গরাজ্য আছে সেখানকার একটা শহর, সেই শহরের নাম হচ্ছে ব্রিটন উডস। এবং এই শহরে একটা সম্মেলন হলো 1944 সালে। এই সম্মেলনে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব পরিচালনাকারী যে সংগঠনগুলো আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সংগঠনের জন্ম হয়। আগের সম্মেলনে যেমন ফাও এর জন্ম হলো, এই সম্মেলনে আইএমএফ, আইবিআরডি, গ্যাট এই তিনটা সংস্থার জন্ম হয়। বুঝতে পারছেন নিশ্চয়ই যে জাতিসংঘ নিজে নিজে শুধু একটা সংগঠন না, এই সংগঠন অনেকগুলো সংগঠনের সমন্বয়। তাহলে আইএমএফ কি, এটা অনেকে হয়তো জানেন। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আমি আমাদের ইংলিশ মজা জব পেজে আইএমএফ সম্পর্কে একটা পোস্ট দিব, তখন ডিটেল জানতে পারবেন। আইএমএফ সম্পর্কে হয়তো আমি একটা ক্লাসও নিতে পারি, ঠিক আছে, তখন বিস্তারিত বলবো। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে আর্থিক লেনদেন এই সংক্রান্ত যে ঝামেলা তৈরি হয় সেইটা মূলত মেটায় এই আইএমএফ, ঠিক আছে। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। পৃথিবীতে আর্থিক যত সংগঠন সংস্থা আছে তাদের সদর দপ্তর হয় ওয়াশিংটন ডিসিতে, মনে রাখবেন। আইএমএফ তাহলে গঠিত হলো কোন সম্মেলনের মাধ্যমে? ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে। পরেরটা হচ্ছে আইবিআরডি। আইবিআরডি মূলত ওয়ার্ল্ড ব্যাংকের মাদার সংগঠন। ওয়ার্ল্ড ব্যাংক নিশ্চয়ই নাম শুনেছেন, বিশ্ব ব্যাংক। এই বিশ্ব ব্যাংকের মানে আইবিআরডির 4টা ব্রাঞ্চ আছে, আইবিআরডি, আইসিএসআইডি, আইডিয়া এবং ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক। এই 4টা সংগঠন, চিন্তা করার কারণ নেই, আজকে আমি ওইদিকে যাব না, যে এবং এই আইবিআরডি নিয়েই হয়তো একটা পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া সম্ভব, যে আইবিআরডির মধ্যে যে 4টা সংগঠন আছে, কি কি বললাম? আইসিএসআইডি, তারপরে আইএফসি, তারপরে ডাব্লিউবি, তারপরে আইডিএ। এই 4টা সংগঠন একসাথে করলে যা হয় সেটা হচ্ছে আইবিআরডি, ঠিক আছে। এই আইবিআরডি একসাথে এই 4টা সংগঠনের জননী। এবং এই ডাব্লিউবি মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এবং এইটা নিয়ে আইবিআরডি নিয়েই আমি বললাম যে আরেকটা ক্লাস নেব, সুতরাং এখানে আর বেশি কথা না বলি। তাহলে আইএমএফ এর জন্ম হলো ব্রিটন উডস সম্মেলনের মধ্যে দিয়ে। আইবিআরডি এর জন্ম হলো, আইবিআরডি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর একটা সংগঠন যেটা হচ্ছে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। কি এটার পূর্ণরূপ? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। এইটাই এক সময়ে গিয়ে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পরিণত হয় 1995 সালে। তাহলে দেখেন বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এই সংস্থাগুলো পৃথিবীর লিডিং কিছু সংস্থা, যেটার জন্ম হয়েছিল এই ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মেলন। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়েছিল এই ব্রিটন উডস এই সম্মেলনের মাধ্যমেই। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পৃথিবীতে মুদ্রা ছাপানোর যে বিষয়টা হয়, তাকে রিজার্ভে সোনা রাখতে হয়, সোনা না থাকলে ডলার রাখতে হয়। তার মানে ডলার আর স্বর্ণ একই জিনিস। এই যে ডলার আন্তর্জাতিক মুদ্রা, ডলারের এত মান, এই মানটা প্রদান করা হয়েছিল এই ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে। আশা করি এই জায়গাটা পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী সম্মেলনে যাব, ডাম্বারটন ওকস সম্মেলন। ডাম্বারটনের সঙ্গে আরেকটা শব্দ আছে ওকস, ডাম্বারটন ওকস, এটা একটা জায়গার নাম, এটাও আমেরিকার একটা শহর। তো এই ডাম্বারটন ওকস সম্মেলনে কি কি হয়েছিল সেটা আমরা একটু দেখি। এই সম্মেলনটা হয়েছিল 1944 সালে, এবং এইখানে নিরাপত্তা পরিষদের গঠন এবং 5টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তার মানে নিরাপত্তা পরিষদ গঠন করা হয়, আরেকটা ইকোসক। এই 2টা সংগঠন, জাতিসংঘের যে মূল 6টা সংস্থা আছে তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ আর একটা হচ্ছে ইকোসক, ঠিক আছে।
এই দুইটা গঠন করা হয়ে গেল, তৈরি করা হয়ে গেল ডাম্বারটন ওকস সম্মেলনে 1974 সালে। এবার নিরাপত্তা পরিষদ যে গঠন করা হলো এর সদস্য কারা হবে সেটাও নির্ধারণ করে দেওয়া হলো। এই 5টা রাষ্ট্র এই নিরাপত্তা পরিষদের সদস্য হবে। নিরাপত্তা পরিষদের 5টা সদস্যের নাম আমি বলছি না, আমি জাস্ট সংক্ষিপ্ত মানে নামের পূর্বের অক্ষরগুলো বলছি। কমেন্টে আপনি জানান যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 সদস্য কারা। আমি একটু এইভাবে লিখে দিই, জু রা প্রাচীন, হ্যাঁ জুজুরা প্রাচীন, এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন সদস্য আছে। একটু কমেন্ট করে জানান যে জুজুরা প্রাচীন মানে কোন 5টা দেশ। আর এরপরে আমরা যাই, এই যে নিরাপত্তা পরিষদের 5 জন সদস্য নির্ধারণ করা হয়ে গেল কোন সম্মেলনে, ডাম্বারটন ওকস সম্মেলনে। এরপরে আর একটা সম্মেলন হয় 1945 সালে, এবং সেটা ইউক্রেনের একটা শহর ইয়াল্টা সম্মেলন বলবো আমরা এটাকে, বা ইয়াল্টা সম্মেলন বলা হয়। ইয়াল্টা ইউক্রেনের একটা শহর। এই ইয়াল্টা সম্মেলনে ওই যে 5টা নিরাপত্তা পরিষদের 5 জন যে সদস্য তাদেরকে একটা বিশেষ পাওয়ার দেওয়া হয়। এই পাওয়ারটার নাম হচ্ছে জাতিসংঘের সুপার পাওয়ার, জাতিসংঘের সবচেয়ে বড় ক্ষমতা, এই ভেটো। ভেটো মানে আমি মানি না। ভেটো একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে আমি ইহা মানি না। জাতিসংঘ উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে তৈরি হচ্ছে বা প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এবার এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, জাতিসংঘের সবচেয়ে বড় ক্ষমতা এবং সবচেয়ে বড় দুর্বলতার নাম হচ্ছে এই ভেটো। ভেটো মানে কি আমি মানি না। ধরেন জাতিসংঘের একটা ডিসিশন নেওয়া হচ্ছে, এই যে আমাদের যখন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় তখন আমেরিকা পাকিস্তানকে খুব ভালোবাসতো ওই সময়, এবং আমেরিকা বলল যে এই যুদ্ধ বন্ধ করার দরকার। কেন? কারণ পাকিস্তান হেরে যাচ্ছে, তো এই যুদ্ধ যদি বন্ধ না হয়, পাকিস্তান আমার বন্ধু হেরে গেলে তো আমার ভালো লাগবে না। এবার আমেরিকা যখন বলল যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত, মানে যুদ্ধবিরতি চুক্তি করা উচিত, তখন ওইখানে রাশিয়া ভেটো দিল। কি করলো? রাশিয়া ভেটো দিল, মানে আমি মানি না, এই যুদ্ধ বন্ধ হবে না। কারণ অলরেডি সেখানে ভারত এবং রাশিয়া ইনভলভ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এইবার রাশিয়া বলল আমি মানি না, মানে রাশিয়া ভেটো দিল, সুতরাং এই যুদ্ধ আর বন্ধ হলো না। পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হলো, তবেই যুদ্ধ বন্ধ হলো। এরপরে দেখেন আবার আরেকটা ঘটনা বলি, জাতিসংঘে বাংলাদেশ সদস্য পদের জন্য অ্যাপ্লিকেশন করেছে 1972 সালে, যে আমিও জাতিসংঘের সদস্য হতে চাই। কে অ্যাপ্লিকেশন করেছে? বাংলাদেশ 1972 সালে জাতিসংঘের অফিসে অ্যাপ্লিকেশন করেছে যে আমিও জাতিসংঘের সদস্য হতে চাই। এবার চীন বলছে যে না, চীন ভেটো দিয়ে দিল, মানে আমি এটা মানি না। তার মানে তখন জাতিসংঘের বাংলাদেশ আর সদস্য হতে পারলো না। এবার দেখেন জাতিসংঘের যেই সিদ্ধান্তই হোক না কেন, আচ্ছা আমি একটু কমেন্টের দিকে দেখি। পারভেজ লিখেছেন যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। অলরাইট, একেবারে সঠিক উত্তর। যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এই 5টা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10 জন আছে। আমরা নিরাপত্তা পরিষদ নিয়েই শুধু একটা ক্লাস নিব, ঠিক আছে? তাহলে দেখেন আমি যেটা বলছিলাম, ভেটো এমন একটা পাওয়ার, জাতিসংঘের যে কোনো ডিসিশন মানে মেক করতে এই যে নিরাপত্তা পরিষদের 5 জন সদস্য আছে তাদের একমত হতে হয়। এই 5 জনের মধ্যে একজন যদি ভেটো দেয়, মানে না চায়, তাহলে ওই সিদ্ধান্তটা আর কার্যকর হবে না। ঠিক এই ভেটো ক্ষমতার কারণে পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে জাতিসংঘ তৈরি হয়েছিল, সেই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এই ভেটো ক্ষমতার জন্যই। এই ভেটো ক্ষমতার জন্যই আজও ফিলিস্তিনি ইসরায়েল মানে অশান্তি চলছে, ইরান ইসরায়েল অশান্তি চলছে, ইউক্রেন রাশিয়ার অশান্তি চলছে, এভাবে বিশ্বে অনেক জায়গায় অনেক অশান্তি এখনো বিরাজমান। তাহলে আমরা ইয়াল্টা সম্মেলনকে খুবই গুরুত্ব দিয়ে পড়বো এবং মনে রাখবো। আমরা পরের লাস্ট 11 নম্বর সম্মেলন, জাতিসংঘ গঠনের আমরা এতক্ষণ 10টা সম্মেলন দেখে আসলাম। এইবার ফাইনালি জাতিসংঘ তার আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেই সম্মেলনের মাধ্যমে, তার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো, এইটা
আমেরিকার একটা শহর, এটাও আমেরিকার একটা শহর। এবং এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালের 26 জুন জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়। এই যে 26 জুন 1945 সালের 26 জুন জাতিসংঘের সনদ, মানে জাতিসংঘে গঠনের যে সংবিধান সনদ তৈরি করা হলো, সেখানে 50টি দেশের প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করলেন যে ঠিক আছে, বিশাল একটা সনদ তৈরি করা হলো যে আমাদের সংগঠন এইভাবে চলবে, আমাদের সংগঠনের আয় হবে এইভাবে, ব্যয় হবে এইভাবে, আমরা এতগুলো সংগঠন করব, আমরা সামাজিক ক্ষেত্রে এই কাজ করব, অর্থনৈতিক ক্ষেত্রে এই কাজ করব, যত যা উদ্দেশ্য, গঠন, মোটো সব মিলে একটা সংবিধান তৈরি করা হলো। সেখানে এই সংবিধানটা পড়ে একমত হয়ে তার সদস্য হতে চাইলো 50টি দেশ। এইটা ছিল 26 জুন 1945 সালে। এখনো কিন্তু জাতিসংঘ তৈরি হয়নি। এরপর জাতিসংঘ তৈরি হওয়ার আগেই 51তম দেশ হিসেবে পোল্যান্ডও এসে বলল যে ভাই 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 দাঁড়ান, আমিও আছি আপনাদের সাথে, আমি একটু লেট হয়ে গেল কিন্তু আমি আছি আপনাদের সাথে, আমিও জাতিসংঘ তৈরির সদস্য হতে চাই। এবার 51তম রাষ্ট্র হিসেবে পোল্যান্ড যোগ দিয়ে দিল। এরপরে 24শে অক্টোবর 1945, সালটা ছিল 1945, তারিখটা ছিল অক্টোবর মাসের 24 তারিখ, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করলো, জাতিসংঘের জন্ম হলো। এখান থেকে কি কি প্রশ্ন হয় একটু দেখি আমরা। এখান থেকে প্রশ্ন হয় যে জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে কয়জন? মূল সনদে স্বাক্ষর করে 50টি রাষ্ট্র। আবার যদি বলে যে জাতিসংঘের মূল সনদের স্বাক্ষরকারী 51তম রাষ্ট্র কোনটি, তাহলে পোল্যান্ড। মানে জাতিসংঘ তৈরির যারা 50 জন ছিল তারপরে একটু পরে এসে 15ই অক্টোবর, 26 জুন থেকে 15ই অক্টোবর, একটু সময়ের পার্থক্য আছে তাই না, এই 15 অক্টোবর পোল্যান্ড এসে যোগ দিল এবং ফাইনালি 24শে অক্টোবর জাতিসংঘ আত্মপ্রকাশ করলো। এই 24শে অক্টোবরেই জাতিসংঘ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়। তৈরি হয়ে গেল আমাদের, প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের জাতিসংঘ। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম এতক্ষণ, জাতিসংঘ কি, জাতিসংঘ তৈরির 11টি সম্মেলন কি কি ছিল এবং কোন সম্মেলনে কোন সংস্থার জন্ম হয়েছিল, কি ডিসিশন নেওয়া হয়েছিল। এই 11টি সম্মেলনের মধ্যে যারা ক্লাসে পরে যোগ দিয়েছেন অথবা যারা ভালো করে খেয়াল করেননি, আমার ক্লাসের স্লাইডে সাদা কালারের যে সম্মেলনগুলো ছিল লেখা, যেমন সান ফ্রান্সিসকো, যেমন ডাম্বারটন ওকস, ইয়াল্টা সম্মেলন, এই সাদা কালারের যেগুলো ছিল সেগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি জাতিসংঘ নিয়ে আপনার ইতিহাসের এই কনফিউশনটা দূর হয়েছে। এরপরে আমরা জাতিসংঘের মূল সংস্থা, জাতিসংঘের অঙ্গ সংগঠন, জাতিসংঘের মহাসচিব, এগুলো নিয়ে ছোট ছোট আলাদা ক্লাস নেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।